হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা গত ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ক্লাস 11 এর এডুকেশনের সেকেন্ড সেমিস্টার যে রয়েছে তার গ্রুপ সি এর ইউনিট 1 এর যে সেকেন্ড সাব ইউনিট অর্থাৎ সাব ইউনিট বি আমরা কমপ্লিট করেছি। তো আজকের ভিডিও থেকে আমরা আলোচনা শুরু করব গ্রুপ সি এর সাব ইউনিট সি। ঠিক আছে, তো আমাদের সাব ইউনিট সি তে কি রয়েছে না মেথডস অফ ইনকোয়ারি, মেথডস অফ ইনকোয়ারি ইন সাইকোলজি। অর্থাৎ কি সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞানের বিভিন্ন অনুসন্ধানমূলক পদ্ধতি। মনোবিজ্ঞানের কোন কোন পদ্ধতিগুলো অনুসন্ধানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়, বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়, সেই পদ্ধতিগুলো সম্পর্কে আজ আমরা জানব। তো এই ভিডিওর মাধ্যমে আশা করব যে তোমরা এই আজকে যে বিষয়টা আলোচনা করা হবে সেটা বুঝতে পারবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ফার্স্ট যে মেথডস অফ ইনকোয়ারি ইন সাইকোলজি, সেটা হচ্ছে অবজারভেশন। আমাদের সম্ভবত 5-6টা পদ্ধতি জানতে হবে। তো তার মধ্যে প্রথম যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে অবজারভেশন মেথড বা আমাদের পর্যবেক্ষণ পদ্ধতি। তো এই পদ্ধতিটা আজ আমরা জানবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করবো যে তোমরা এখান থেকে এই পর্যবেক্ষণ পদ্ধতিটা কি এবং তার সঙ্গে বিভিন্ন বিষয়গুলো অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, আর না বুঝতে পারলে বা কোনো জায়গায় যদি সমস্যা হয় কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, আর প্রথমেই বলে দিই তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। তো চলো আজকে আমরা শুরু করি। দেখো অবজারভেশন, এই যে অবজারভেশন বাকি পর্যবেক্ষণ, এর মানেটা কি? পর্যবেক্ষণ বলতে বোঝায় কি না বাহ্যিক কোনো একটা বস্তুকে বাহ্যিকভাবে দেখা, মানে কোনো একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলে যাচ্ছে তাকে দেখছে, সেটাও এক ধরনের পর্যবেক্ষণ। আবার তোমার সামনে খেলছে একজন ছেলে, তুমি তাকে লক্ষ্য করছো, সেটাও একটা পর্যবেক্ষণ। তোমার সামনে দুজন ব্যক্তি আলোচনা করছে, তুমি তাদের কথাগুলো শুনছো এবং তাদের আচার আচরণগুলো দেখছো, সেটাও এক ধরনের পর্যবেক্ষণ। আবার তুমি একজন টিচার, তুমি শ্রেণীকক্ষে গিয়েছো, তুমি ছাত্রকে লিখতে দিয়েছো, ছাত্র জানে যে স্যার আমাকে দেখছে এবং এ কারণে তুমিও ছাত্রটিকে দেখছো যে সে কিভাবে লিখছে বা কিভাবে সে বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো উপস্থাপন করছে, সেটাও কিন্তু একটা পর্যবেক্ষণ। অর্থাৎ পর্যবেক্ষণ করার একটা অর্থ হলো কি না দেখা, বাইরে থেকে কোনো কিছু লক্ষ্য করা, কোনো বস্তু হোক, কোনো ব্যক্তি হোক, কোনো প্রাণী হোক, তাকে বাইরে থেকে লক্ষ্য করা, তার যে বাহ্যিক বহিঃপ্রকাশগুলোকে যদি লক্ষ্য করা হয় তো সেটাই হচ্ছে পর্যবেক্ষণ। তো এই পর্যবেক্ষণ পদ্ধতি মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতির অনেক অবদান রয়েছে মনোবিজ্ঞানের ক্ষেত্রে। দেখো আমরা অনেক সময় লক্ষ্য করি যে কোনো একটা ছাত্রকে আমরা দেখেই বলে দিই যে এর বুদ্ধি ভালো, হ্যাঁ কি না? আমরা নিজেদের মতামত প্রকাশ করি এইভাবে। আবার কোনো একটা স্টুডেন্টের, কোন একটা ছেলের যদি আমরা হাতের লেখাটা দেখি যে হাতের লেখাটা তার খুব সুন্দর, তো সেক্ষেত্রে আমরা বলি যে এর পড়াশোনা ভালো হবে বা এ একটা ভালো স্টুডেন্ট হবে। তো এরকম আমরা মন্তব্য করে থাকি। তো আবার ধরো কেউ কি বলে, কারণ ধরো মস্তিষ্কের যে সাইজ বা মস্তিষ্কের আকারটা যদি বড় হয়, আবার অনেকে বলে যে এর বুদ্ধি ভালো। ঠিক আছে, তো আবার কারো হাতের রেখা দেখে আবার কেউ বলে যে এর বুদ্ধি ভালো বা এ ভালো ছেলে। তাহলে দেখো এই যে বলাটা, এটা কিন্তু তার উপর কোনো পরীক্ষা করে নেওয়া হচ্ছে না, তাকে শুধু দেখে বলা হচ্ছে যে সে এইরকম। তাহলে এটাকেই বলা হচ্ছে পর্যবেক্ষণ। মনে করো তুমি একটা গাছকে পর্যবেক্ষণ করছো, ঠিক আছে, মনে করো তুমি একটা গাছকে পর্যবেক্ষণ করছো, ঠিক আছে। তো এই গাছটাকে ধরো তুমি পর্যবেক্ষণ করছো, এখানে ধরো লিখলাম আমি। তাহলে আমি কাকে পর্যবেক্ষণ করছি? গাছটাকে। তাহলে দেখো যাকে পর্যবেক্ষণ করছি সেটা একটা বিষয়, আর যে পর্যবেক্ষণ করছে সেটা একটা বিষয়। তাহলে যাকে পর্যবেক্ষণ করা হচ্ছে সেটা কে? সেটা হচ্ছে পর্যবেক্ষণের বস্তু। এটা কি? পর্যবেক্ষণের বস্তু। আর এটা কি? এটা হচ্ছে পর্যবেক্ষক।
তাহলে যে ব্যক্তি অথবা যে দলটা কোনো একটা বিষয় বা বস্তুকে পর্যবেক্ষণ করবে, সেখানে আমরা দেখতে পাবো পর্যবেক্ষণে একটা বস্তু থাকবে, মানে কাউকে না কাউকে তো পর্যবেক্ষণ করতে হবে, মানে লক্ষ্য করতে হবে। আর যে লক্ষ্য করবে, তাহলে যে লক্ষ্য করছে তাকে কি বলা হয়? পর্যবেক্ষক। পর্যবেক্ষক বা পর্যবেক্ষণকারী আমরা বলতে পারি। আর যেটাকে পর্যবেক্ষণ করা হচ্ছে সেটা হচ্ছে পর্যবেক্ষণের বস্তু। তো এখন আমরা জানবো যে পর্যবেক্ষণের একটা সংজ্ঞা জানবো। যদি আমাদের পরীক্ষায় পড়ে যে পর্যবেক্ষণ কাকে বলে, তো সেখানে আমাদের এইরকম একটা ছোট ধারণা দিতে পারি। যে কথাগুলো বললাম সেখান থেকে তোমরা যতটুকু বুঝেছো সেটাকে প্রথমে একটু ধারণা দিলে, তারপরে কিন্তু কারণ না কারণ একজন ব্যক্তির সংজ্ঞা কিন্তু আমাদের উল্লেখ করতে হয়। তো সে কারণে আমরা একজনের সংজ্ঞা জানবো। তিনি হলেন কে না কেডি বেলি, BALLEY, কেডি বেলি। তিনি তার একটা গ্রন্থ রয়েছে। তো সেই গ্রন্থটা কি না দ্য সোশ্যাল রিসার্চ। তার একটা গ্রন্থটার নাম কি দ্য সোশ্যাল, SOCIAL, সোশ্যাল রিসার্চ, SEARCH। এই সোশ্যাল রিসার্চ বইতে তিনি এই পর্যবেক্ষণ বা অবজারভেশনের একটা সংজ্ঞা দিয়েছেন। তো সেই সংজ্ঞাটা কি তিনি বলছেন, এই সংজ্ঞাটা কিন্তু আমরা খাতায় লিখে নেব, ঠিক আছে? তিনি বলছেন পর্যবেক্ষণ হলো এমন একটা পদ্ধতি যেখানে অন্য একজন ব্যক্তির আচরণকে নির্দিষ্ট সময় ধরে উদ্দেশ্যমূলকভাবে নিয়ন্ত্রণ না করে সচেতনভাবে লক্ষ্য করা হয় এবং তাকে বিশ্লেষণমূলক ব্যাখ্যার উপযোগী করে রেকর্ড করা হয়। মানে পরে যেন আমি সেটাকে বিশ্লেষণ করতে পারি তার আচরণগুলো, ঠিক আছে? তো এটাই হচ্ছে তিনি, অর্থাৎ কেডি বেলি, তিনি তার দ্য সোশ্যাল রিসার্চ বইতে এই কথাটা লিখেছেন। এটা হচ্ছে কি না আমাদের অবজারভেশনের সংজ্ঞা। দেখো এখানে কিন্তু একটা কথা আমরা জানলাম যে সচেতন ভাবে লক্ষ্য করব কিন্তু তাকে নিয়ন্ত্রণ করব না। অর্থাৎ সেই ব্যক্তি যাকে আমি লক্ষ্য করছি সেই ব্যক্তি যেন না জানতে পারে যে আমি তাকে লক্ষ্য করছি। তবে হ্যাঁ, ব্যক্তি না জানলেও যেমন পর্যবেক্ষণ করা হয়, আবার ব্যক্তি জানতে জানতেও পর্যবেক্ষণ করা হয়, ঠিক আছে? এগুলো পর্যবেক্ষণের বিভাগে রয়েছে। তো সেই পর্যবেক্ষণের বিভাগটা আমাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো যাই হোক, এখন আমরা তাহলে কিটা জানলাম যে পর্যবেক্ষণ কাকে বলে। তো এবার আমরা জানবো পর্যবেক্ষণের বৈশিষ্ট্যগুলো। দেখো তাহলে পর্যবেক্ষণের এখন আমরা জানবো পর্যবেক্ষণের বৈশিষ্ট্যগুলো জানবো, ঠিক আছে? তাহলে পর্যবেক্ষণের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? প্রথম দেখো, আমরা এই সংজ্ঞাতেই জেনেছিলাম যে উদ্দেশ্যমূলক ভাবে। তাহলে পর্যবেক্ষণের একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। তাহলে আমরা প্রথম পয়েন্ট লিখতে পারি কি উদ্দেশ্য নির্ভর। উদ্দেশ্য নির্ভর মানে আমি যে কাউকে একটা পর্যবেক্ষণ করছি, তাকে কেন পর্যবেক্ষণ করছি? মনে করো তোমরা সবাই খেলবে বা কোনো একটা দলের সঙ্গে ক্রিকেট খেলবে, টিম লাগিয়েছো। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের মধ্যে থেকে ভালো ছেলেদেরকে বেছে নাও, হ্যাঁ কি না? তাদের কি দেখে বেছে নাও? তাদের খেলাগুলোকে দেখে। তাহলে যে ভালো খেলে তাকে তোমরা চাইবে। তাহলে সে যখন খেলছে তাকে তুমি লক্ষ্য করছো। কেন লক্ষ্য করছো? তোমার একটা উদ্দেশ্য রয়েছে যে ও যদি ভালো খেলে ওকে আমি আমার টিমে রাখবো। তো সেই বিষয়গুলো ঠিক একই রকম, যে আমি একটা কোনো উদ্দেশ্য নিয়ে কোনো একটা ছাত্রকে বা কোনো একজন ব্যক্তিকে পর্যবেক্ষণ করছি, তাহলে উদ্দেশ্য থাকবে। আচ্ছা, আর কি থাকবে পর্যবেক্ষণের বৈশিষ্ট্যের মধ্যে? বিশুদ্ধ তথ্য। বিশুদ্ধ তথ্য বলতে কি? বিশুদ্ধ কথাটার অর্থ কি? বিশুদ্ধ মানে সেখানে কোনো অশুদ্ধের যে ব্যাপার, ঠিক আছে, খারাপ কোনো অর্থ মানে নেগেটিভ কোনো যে বিষয়, আমি এই অর্থে নেগেটিভ বলতে চাইছি। মানে নেগেটিভ মানে সেখানে যে তথ্যটা উঠে আসবে সেটা খাঁটি, আমি এটাই খাঁটি কথাটাকে বলতে চাইছি, ঠিক আছে? যে সেখানে অন্য কারোর প্রভাব থাকবে না, ঠিক আছে? তো সেটাকে এই জন্য বলা হচ্ছে যে বিশুদ্ধ তথ্য উঠে আসবে, ঠিক আছে? ছেলেটা যদি খেলতে না পারে তাহলে তাকে নেবো না, ছেলেটা যদি ভালো খেলতে পারে তাহলে নেবো। তাহলে কি তথ্যটা একবারে অ্যাকিউরেট আসবে, ঠিক আছে, যদি তাকে আমি লক্ষ্য করি। তো এই কারণে বলা হচ্ছে যে আমরা যখন পর্যবেক্ষণ করব সেখান থেকে যে তথ্যগুলো পাবো সেগুলো সম্পূর্ণ নির্ভরযোগ্য তথ্য হয়। তো
তো সেটাকে আমরা বলতে পারি কি বিশুদ্ধ তথ্য আমরা পেয়ে যাই এই পর্যবেক্ষণের মাধ্যমে। আর কি এর বৈশিষ্ট্য রয়েছে? সচেতন অপরিহার্য। সচেতন অপরিহার্য কথার অর্থ কি? আমাদের কিন্তু সচেতন থাকতে হবে। আমরা যখন কাউকে পর্যবেক্ষণ করব, সে কোনো ব্যক্তি হোক, কোনো বন্ধু বান্ধব হোক, কোনো উদ্ভিদ হোক, সে যাই হোক, যাকে আমরা পর্যবেক্ষণ করি না কেন, যাকে আমরা লক্ষ্য করি না কেন, আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদেরকে সচেতন থেকে পর্যবেক্ষণ করতে হবে। এই কারণে বলা হচ্ছে যে পর্যবেক্ষণের জন্য সচেতন অপরিহার্য। আর কি? সুপরিকল্পিত। পরিকল্পিত। তাহলে দেখো পর্যবেক্ষণ কিন্তু সুপরিকল্পিত। পরিকল্পিত কথার অর্থটা কি না, আমি আগে থেকে পরিকল্পনা একটা নিয়েছি যে ওকে পর্যবেক্ষণ করব, ওর সমস্ত বিষয়গুলোকে আমি দেখব, হ্যাঁ, ওর ব্যবহার, ওর আচার আচরণ, ওর কথাবার্তা, ওর কাজকর্ম কেমন, তারপর ওকে আমি আমার মন্তব্য জানাবো বা ওকে আমি আমার পরামর্শ দেব। তাহলে এটা আমি পূর্বে থেকেই একটা বিন্যাসকরণ করে নিয়েছি, একটা সেটিং করে নিয়েছি, ঠিক আছে, মনে মনে যে আমি কি কি করব। তো এটাকে তাহলে কি বলছি? পরিকল্পনা বা প্ল্যান। তাহলে আমি যখন প্ল্যান মাফিক কাজ করছি, তো সেটাকে বলা হচ্ছে কি সুপরিকল্পিত। এ কারণেই বলা হচ্ছে। আচ্ছা, এই পর্যবেক্ষণের আর কি বৈশিষ্ট্য থাকতে পারে? আচ্ছা, এখানে আমরা আর একটা তথ্য পাবো যে নৈর্ব্যক্তিকতা, যেটা আমরা এখানে একটু জেনেছিলাম। নৈর্ব্যক্তিক। নৈর্ব্যক্তিক তথ্য, এই পদ্ধতিকে বলা হচ্ছে নৈর্ব্যক্তিক। কারণ কি না, এই পদ্ধতির সাহায্যে আমরা যখন তথ্যটা নিচ্ছি, সেখানে কিন্তু যাকে লক্ষ্য করে আমরা তথ্যটা নিচ্ছি তার কিন্তু কোনো প্রভাব ওটার মধ্যে থাকে না। মনে করো আমি একটা স্টুডেন্টকে মনে মনে লক্ষ্য রাখছি যে ছেলেটা কেমন পড়া করে। যদি মনে করো একটা স্টুডেন্ট যদি ভালো পড়া করে, দেখবে শিক্ষকরা তাকে কিন্তু লক্ষ্য রাখে যে সে কি করে, হ্যাঁ, বা সে কোথায় পড়াশোনা করে, তার বাড়ি কোথায়, এগুলো তাকে জিজ্ঞাসা করে। তাহলে কি তাকে লক্ষ্য রাখছে শিক্ষক, তার প্রতি নজর দিচ্ছে, তাই না, যাতে তিনি তাকে আরো পরবর্তীকালে ভালো পরামর্শ দিতে পারে। তাহলে দেখো, তাহলে শিক্ষক যখন ওকে লক্ষ্য রাখছে, এটা কিন্তু প্রাথমিক অবস্থায় ছাত্র জানতে পারে না, ঠিক আছে। তখন যখন শিক্ষার্থী জানতে পারছে না যে স্যার আমাকে লক্ষ্য রাখছেন বা স্যার আমাকে লক্ষ্য করেন, তখন কিন্তু ছাত্রটার সম্পর্কে যে তথ্যগুলো স্যার পাবে সেটা কিন্তু সম্পূর্ণ নৈর্ব্যক্তিক। সেখানে শিক্ষার্থীর কোনো প্রভাব থাকবে না। আমি যদি একটা শিক্ষার্থীকে কাছে নিয়ে এসে জিজ্ঞাসা করি যে তুমি বাড়িতে পড়ছো কিনা, সেখানে তার প্রভাব থাকতে পারে, সে মিথ্যা কথা বলতে পারে যে হ্যাঁ আমি বাড়িতে পড়ি। কিন্তু আমি যদি তাকে না জিজ্ঞাসা করে তার বন্ধু বান্ধবের কাছ থেকে জানতে চাই, অথবা তাকে পিতামাতার কাছ থেকে জানতে চাই, অথবা তাকে কিছুদিন লক্ষ্য রাখি যে সে বাড়িতে পড়াশোনা করছে নাকি, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো, তাহলে সেখান থেকে আমরা যে তথ্যটা পাবো সেখানে কিন্তু শিক্ষার্থীর কোনো প্রভাব থাকবে না, কারণ সে জানতেই পারবে না। তাহলে সেই যে তথ্যগুলো সেগুলো কিন্তু নৈর্ব্যক্তিক, ঠিক আছে। তো এটার কথাই বলা হচ্ছে। আর কি না, কার্য-কারণ সম্পর্ক। কার্য-কারণ সম্পর্ক, কার্য-কারণ সম্পর্কটা কি না, কার্য-কারণ সম্পর্ক বলতে বোঝায় একটা কার্য আর একটা কারণ। মনে করে একজন ছাত্র আমাদের এই এডুকেশন সাবজেক্টে একটা ভালো নাম্বার পেয়েছে, তাহলে কি সে ভালো পরীক্ষায় লিখছে, ঠিক আছে, সে পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে লিখে যাচ্ছে, তাহলে সে একটা কি কাজ করছে, মানে সে একটা তার যে মনের ভাব প্রকাশ করছে পরীক্ষার খাতার মাধ্যমে, তাহলে এটা একটা কার্য। তাহলে সে ভালোভাবে লিখে যাচ্ছে কেন? কারণ সে বাড়িতে ভালোভাবে পড়েছে, সে এডুকেশন বইটা ভালোভাবে পড়েছে, বুঝেছে, এই কারণে সে ভালোভাবে লিখছে। তাহলে আমি যখন একটা স্টুডেন্টের কাছে গিয়ে দাঁড়াবো, তখন সে যদি ভালোভাবে লিখে, তো আমি এটা স্বাভাবিক ভাববো যে সে বাড়ি থেকে ভালোভাবে পড়াশোনা করে এসেছে, এই জন্য সে খাতাতে সুন্দরভাবে লিখতে পারছে।
তাহলে কার্য এবং কারণ দুটোই আমরা পরিষ্কার জানতে পারলাম। সেখানে সাহায্য করলো কে না অবজারভেশন, পর্যবেক্ষণ। আমি তাকে যখন দেখলাম তখন বুঝতে পারি। তো এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে। তো এখান থেকে বৈশিষ্ট্যটাও আসে, এখান থেকে যে যে বিষয়গুলো আসে সেগুলোই আমরা জানবো, ঠিক আছে। তো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি সুবিধা। সুবিধাটা জানবো, ঠিক আছে। এখন আমরা তাহলে জানবো কি মানে পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে কি কি সুবিধা আমরা পেতে পারি, কি কি সুবিধা পেতে পারি। প্রথমত দেখো, নির্ভরযোগ্য, নির্ভরযোগ্য তথ্য প্রাপ্ত হয়। নির্ভরযোগ্য বলতে কি না যে তথ্যটা পেলাম সেটা সঠিক এবং সেটা একেবারে খাঁটি তথ্য। তো সেই এ কারণেই বলা হচ্ছে যে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা যে তথ্যটা পাই তার মধ্যে কি থাকে বলেছিলাম নৈর্ব্যক্তিকতা। সেখানে পর্যবেক্ষণ যার উপর করা হচ্ছে তার বিশেষ প্রভাব থাকে না। তো এই কারণে বলা হচ্ছে যে তথ্যটা পাওয়া যায় সেটা হচ্ছে নির্ভরযোগ্য, ঠিক আছে। আর কি তাহলে নির্ভরযোগ্য যদি তথ্য হয় তাহলে সেটা কি হবে যথাযথ হবে, যথাযথ তথ্য হবে। তো সেটা সেই পয়েন্টটা আমরা লিখতে পারি যে যথাযথ তথ্য, যথাযথ তথ্য। তাহলে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা যে তথ্যগুলো পাবো সেটা কি হবে যথাযথ হবে, ঠিক আছে। যেটা পাবো তার মধ্যে যথাযথ কথাটা আমরা এই অর্থে ব্যবহার করতে পারি যে আমরা যে উদ্দেশ্য নিয়ে পর্যবেক্ষণ করেছিলাম সেটা যদি সম্পূর্ণ হয় তাহলেই আমরা বলবো যে আমাদের পর্যবেক্ষণটা যথাযথ হয়েছে, আমাদের পর্যবেক্ষণটা নির্ভরযোগ্য হয়েছে, ঠিক আছে। তো এই নির্ভরযোগ্য তথ্য প্রাপ্ত হয়, যথাযথ তথ্য, ঠিক আছে। আর কি ব্যতিক্রমী শিশু, ব্যতিক্রমী শিশুদের ক্ষেত্রে কার্যকরী। ব্যতিক্রমী শিশুদের কার্যকরী। দেখো ব্যতিক্রমী শিশু বলতে কাদের বোঝায়, আমি জাস্ট সাধারণভাবে বলি যারা সাধারণের থেকে পৃথক, যাদের ধরো খুব বুদ্ধি, যাদের ধরো খুব অল্প বুদ্ধি, ঠিক আছে, যারা খুব প্রতিভাবান হয়, যারা খুব মেধাবী স্টুডেন্ট হয়, বা যারা খুব মানে অল্প মেধা সম্পন্ন, খুব অল্প মেধা সম্পন্ন, তাদেরকেই বলা হয় ব্যতিক্রমী শিশু, ঠিক আছে। তো এই ধরনের যে ব্যতিক্রমী শিশু আমরা যদি দেখি খুব সৃজনশীল শিক্ষার্থী, খুব মেধাবী ছাত্রছাত্রী, আমরা যদি এমন সব স্টুডেন্টকে পাই তো তাদের যে আচার আচরণ, তাদের যে মানসিক অবস্থা সেগুলোকে লক্ষ্য রেখে আমরা কিন্তু তাদের জন্য পাঠ্যক্রম রচনা করতে পারি, মানে পৃথক পাঠ্যক্রম তৈরি করতে পারি, বা তাদের যাতে চাহিদাগুলো পূরণ হয়। একজন সাধারণ শিক্ষার্থীর চাহিদা আর একজন মেধাবী শিক্ষার্থীর চাহিদা কিন্তু আলাদা হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাদের চাহিদা অনুযায়ী যাতে শিক্ষাদান করা যেতে পারে তার ব্যবস্থাও কিন্তু করা যেতে পারে। তাহলে কিভাবে জানবো? তাদেরকে লক্ষ্য করব, তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের বলার ভঙ্গিমা, তাদের মানে দক্ষতাগুলো, কোন কোন বিষয়ে দক্ষতা রয়েছে ইত্যাদি বিষয়। তাহলে দেখো ব্যতিক্রমী শিশুদের ক্ষেত্রে কিন্তু কার্যকরী। তারপর দেখো সহ পাঠক্রমিক কার্যাবলী। সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝায়? এটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে সহপাঠক্রমিক কার্যাবলী বলতে বোঝায় পাঠের পাশাপাশি যে সমস্ত বিষয়গুলো বিদ্যালয়ে থাকে, যেমন খেলাধুলা, অঙ্কন, প্রতিযোগিতা, বিতর্ক সভা, আবার ধরো বিতর্ক সভা তার সঙ্গে আরো অন্যান্য বিষয় আর যা যা থাকে। তো সেই সমস্ত বিষয়গুলোকে যদি আমি
মানে আমাদের বিদ্যালয়ে রাখি, মানে আমাদের পাঠ্যক্রমের মধ্যে রাখি, তাহলে কি হবে, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিকাশগুলো, তাদের মধ্যে যে চাহিদাগুলো, সেগুলোর পরিতৃপ্তি ঘটবে। সেগুলো আমরা কিভাবে জানতে পারবো? পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারবো। তাহলে দেখো, সহপাঠক্রমিক কার্যাবলীর পরিচালনাতেও কিন্তু আমরা এই পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্য পাচ্ছি, যে শিক্ষার্থীরা কিভাবে কোন ক্ষেত্রে তাদের প্রতিভাগুলোকে দেখাতে পারছে। আমি ধরো অঙ্কন রেখেছি, সেখানে কেউ একজন শিক্ষার্থী খুব ভালো অঙ্কন আঁকতে পারছে, তাকে আমি কি মানে তাকে অঙ্কনের জন্য তাকে আরো প্রস্তুতি নিতে বললাম, বা তাকে অঙ্কনের জন্য কোনো একজন ভালো ব্যক্তির কাছে প্রশিক্ষণ নিতে পাঠালাম। আবার এমন হয়, আবার ধরো আমি গানের ব্যবস্থা রেখেছি, সেখানে দেখলাম যে কোনো একজন শিক্ষার্থী বা কোনো একজন ছাত্রী, কোনো একজন ছাত্র সে ভালো গান গাইতে পারে, তাকে গানের জন্য তাকে পরামর্শ দিলাম। কেউ হয়তো ভালো দৌড়চ্ছে, তাকে যাতে সে দৌড়ে যাতে একটা জায়গায় পৌঁছতে পারে, তার জন্য তাকে পরামর্শ দিলাম। তাহলে দেখো, আমি যদি এই সহপাঠক্রমিক কার্যাবলীগুলো না আয়োজন করি, তাহলে এগুলো আমি দেখতে পাবো না। তাহলে যখন সহপাঠক্রমিক কার্যাবলী আমি আয়োজন করব এবং সেখানে শিক্ষার্থীদের কার্যকারিতা দেখব, তখনই আমি শিক্ষার্থীদের বিভিন্ন বিকাশগুলো সম্পর্কে জানতে পারবো এবং তাদের সঠিক পরামর্শ দিতে পারবো। তাহলে সহপাঠক্রমিক কার্যাবলী পরিচালনার ক্ষেত্রেও কিন্তু সাহায্য করছে। আবার দেখো, মূক ও বধির শিশুদের ক্ষেত্রে, মূক ও বধির শিশুদের ক্ষেত্রে, মূক ও বধির বলতে কি, মূক মানে কি, বোবা, কথা বলতে পারে না, আর বধির মানে কি, কালা, অর্থাৎ কানে শুনতে পায় না। তাহলে দেখো, যারা কানে শুনতে পায় না বা যারা কথা বলতে পারে না, অ্যাকচুয়ালি যারা কানে শুনতে পায় না তারাই কিন্তু অ্যাকচুয়ালি বোবা হয়ে যায়, কারণ তারা শুনতে না পাওয়ার কারণে তারা বলতে আর শেখেনি। ঠিক আছে, তো এই মূক এবং বধির যে শিশুরা, তাদের সম্পর্কে যদি কোনো তথ্য আমরা নিতে চাই, প্রধান মাধ্যম কিন্তু এই অবজারভেশন। তাদেরকে লক্ষ্য করতে হবে, যে তারা কোন কাজ মন দিয়ে করছে, বা তাদের আচরণ কেমন, তারা যে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বিভিন্ন আচরণের, সেগুলো কেমন। তাহলে তাদের সম্পর্কে যদি আমরা কোনো তথ্য নিতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। সেটাই বলা হচ্ছে যে মূক ও বধির শিশুদের ক্ষেত্রে যে কোনো তথ্য অর্জনের জন্য আমরা মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে অবজারভেশন পদ্ধতির সাহায্য পেয়ে থাকি। তাহলে বুঝে গেল এটা, এই পয়েন্টটা। আচ্ছা, এখান থেকে আমরা আর একটা পয়েন্ট জানবো। তাহলে নির্ভরযোগ্য তথ্য প্রাপ্ত হয়, যথাযথ তথ্য ব্যতিক্রমী শিশুদের ক্ষেত্রে কার্যকরী, সহপাঠক্রমিক শিশুদের ক্ষেত্রে কার্যকরী। আচ্ছা, যথার্থ শিক্ষাদান, যথার্থ শিক্ষাদান, যথার্থ শিক্ষাদান। দেখেন, একজন শিক্ষক শ্রেণীকক্ষে যথার্থ শিক্ষাদান কখন দিতে পারবে? যখন তিনি তার সম্পূর্ণ যে শ্রেণীকক্ষ তাকে শিক্ষার উপযোগী করে তুলবেন, তিনি প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবেন, তখনই কিন্তু তিনি শিক্ষার্থীদের সঠিকভাবে শিক্ষাদান করতে পারবেন। তাহলে সঠিকভাবে শিক্ষাদান করতে হলে কি করতে হবে? আমাদের প্রত্যেকটা ছাত্রকে লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকটা ছাত্রের প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে। কোন ছাত্রটা গোলমাল করছে, তাকে সামনে নিয়ে বসানো ইত্যাদি বিভিন্ন কাজ আমরা যেগুলো শ্রেণীকক্ষে করে থাকি। তাহলে সেগুলো আমরা কেন করে থাকি? আমরা দেখতে পাচ্ছি বলে যে সে ছেলেটা গোলমাল করছে, তাকে সামনে নিয়ে এলাম। তাহলে এগুলো কেন করছি না? এগুলো আমরা চোখ দিয়ে দেখছি, বা আমরা তাকে লক্ষ্য করছি, বা আমরা পর্যবেক্ষণ করছি বলে। তো এখানে এই যথার্থ শিক্ষাদানে কিন্তু শিক্ষককে পর্যবেক্ষণ পদ্ধতি সাহায্য করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো যদি আমাদের সুবিধা পড়ে তো 5 মার্কেরই আসবে, তো সেখানে আমরা মোটামুটি 6টা পয়েন্ট লিখলেই হবে। 6টা 7টা পয়েন্ট তোমরা দিতেই পারো, ঠিক আছে? 5টা পয়েন্ট দিলে ঠিকই আছে 5 মার্কের জন্য, কিন্তু 6টা পয়েন্ট তোমরা দিতে পারো। আচ্ছা, এখানে আরেকটা কথা, যে এই সুবিধা যে আমরা পয়েন্টটা জানলাম, এটাকে কিন্তু আরেকটা পয়েন্ট হিসেবে কাজে লাগাতে পারি। তো সেটা হচ্ছে কি না, শিক্ষাগত গুরুত্ব। শিক্ষাগত গুরুত্ব, এই সুবিধার পয়েন্টগুলোকেই কিন্তু আমরা শিক্ষাগত গুরুত্ব হিসেবে তুলে ধরতে পারি। কোনো নাম্বার এখান থেকে কম হবে না, মানে কাটা যাবে না, ঠিক আছে?
আমরা এখানে আর একটা পয়েন্ট আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে কি আচরণের পরিবর্তন। আচরণের পরিবর্তন। দেখো এটা কিন্তু শিক্ষককেও যেমন সাহায্য করে, আবার শিক্ষার্থীকেও তেমন সাহায্য করে। শিক্ষককে কিভাবে সাহায্য করে? দেখলো যে শিক্ষার্থীরা টিফিনের পরে যখন যে ক্লাসটা যাচ্ছে, তখন দেখলো যে শিক্ষার্থীরা খুব চঞ্চল রয়েছে। তো তাদেরকে এমন একটা বিষয়, এমন একটা পদ্ধতিতে, পাঠের পদ্ধতি, এমন একটা পদ্ধতি তাদের শেখানো হবে যেখানে তারা একটু আনন্দের সহিত বিষয়টাকে শিখতে পারবে। তাহলে শিক্ষক যে তার এই পদ্ধতিটাকে চেঞ্জ করলো, কিভাবে চেঞ্জ করলো? ছাত্রছাত্রীদের দেখে। আবার ছাত্রছাত্রীরা তারা যে বিভিন্ন আচরণ করে, আমরা যদি ছাত্রছাত্রীদের বলি যে সেই ছেলেটাকে দেখ যে সে কিভাবে পড়াশোনা করে, তার হাতের লেখাটা দেখ কত সুন্দর, এবার এইভাবে তোকে লিখতে হবে, তাহলে এই যে কথাগুলো আমরা বলি, তখন শিক্ষার্থীরা কি করে? তার লেখাটা দেখে এবং নিজের লেখাগুলো দেখে, সেখানে তারা কম্পেয়ার করে, তুলনা করে, তখন তারা নিজেকে বদলে ফেলে। তাহলে শিক্ষার্থীকেও কিন্তু এখানে অবজারভেশন পদ্ধতি সাহায্য করছে। তো এই কারণে বলা হচ্ছে যে অবজারভেশন পদ্ধতি আচরণের পরিবর্তনে সাহায্য করে। তাহলে এগুলো কিন্তু আমরা শিক্ষাগত গুরুত্ব হিসেবে দিতে পারি। তো শিক্ষাগত গুরুত্বের জন্য আলাদা কোনো পয়েন্ট বা কোনো আলোচনার দরকার নেই, এগুলোকেই আমরা শিক্ষাগত গুরুত্ব হিসেবে দিতে পারি। আমার সুবিধা, যদি সুবিধা দেয় তাহলে শিক্ষাগত গুরুত্ব দেবে না। আর একটা কথা বলি, যদি দুটো মিলিয়ে দেয়, যে পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা এবং শিক্ষাগত গুরুত্ব, সেক্ষেত্রে আমরা সুবিধা হিসেবে 3টে পয়েন্ট এবং শিক্ষাগত গুরুত্ব হিসেবে 3টে পয়েন্ট, কারণ দুটো মিলে তো রয়েছে কত? 5 মার্ক। ঠিক আছে, তার জন্য আমরা অনেক পয়েন্ট লেখার দরকার নেই, কারণ আমরা একটা প্রশ্ন বেশি লিখে সেখান থেকে কিন্তু 5-এর বেশি পাওয়া যায় না। তো আমাদের অন্যান্য প্রশ্নগুলো কিন্তু লিখতে হবে। তো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে অসুবিধা। ঠিক আছে, মানে সীমাবদ্ধতা গুলো কি কি রয়েছে। এই পর্যবেক্ষণ পদ্ধতির কোন কোন দিকে অসুবিধা রয়েছে? প্রথমত দেখো, এই পর্যবেক্ষণের জন্য কি প্রয়োজন বলতো? সময়, অধিক সময় দরকার হয়। তাহলে কি সময়ের অধিক ব্যয়, সময়ের অধিক ব্যয়। কারণ আমরা কোনো একজন ব্যক্তিকে যদি পর্যবেক্ষণ করি, তার জন্য কিন্তু যথেষ্ট সময় দরকার হয়। আমি যেটা প্রথমে বললাম, কোনো একজন ছেলে ভালো খেলে কি না, তাকে দেখতে হলে একদিন দেখলে হবে না, তাকে প্রতিনিয়ত ফলো করতে হবে। বা আমি যদি কোনো একটা গণিত হোক, কোনো একটা এডুকেশনের কোনো একটা পদ্ধতি হোক, এডুকেশনের যে বিভিন্ন তত্ত্বগুলো হোক, যদি তোমাকে মুখস্থ করতে দেয়, তো সেগুলো তোমাকে বারবার পড়তে হয়, একবার পড়লে কিন্তু হয় না। তো সেই রকম ভাবে আমি যখন কাউকে পর্যবেক্ষণ করবো, তার সম্পর্কে তথ্য সংগ্রহ করবো, অথবা তুমি একজন কোনো কাউন্সিলরের কাছে গেছো, ঠিক আছে, তো কোনো একজন ব্যক্তি যদি মানসিক সমস্যা হয়, তাকে কাউন্সিলরের কাছে নিয়ে যাওয়া হয়, তাকে কাউন্সিলিং করা হয়, তাকে কিছু প্রশ্ন করা হয় এবং তার আচরণগুলোকে দেখা হয়। তো সেই একই রকম ভাবে আমরা যদি কাউকে পর্যবেক্ষণ করতে চাই, তাকে প্রতিনিয়ত ফলো করতে হবে, তার জন্য একটা কি সময়ের দরকার হয়। তাহলে এই জন্য বলা হচ্ছে যে এই অবজারভেশন পদ্ধতি কিন্তু একটা সময় সাধ্য ব্যাপার, সময়ের প্রয়োজন। ঠিক আছে, অনেকটা সময়ের প্রয়োজন, অধিক সময় ব্যয় হয়। আচ্ছা, এটা কি 2 নম্বরে হতে পারে দক্ষ ব্যক্তির অভাব। পর্যবেক্ষণ যিনি করবেন তাকে কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া দরকার, তাকে কিন্তু দক্ষ হওয়া দরকার। কোন একজন সাধারণ ব্যক্তি কিন্তু কাউকে পর্যবেক্ষণ করে তার মনের ভাব বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি মনোবিজ্ঞানের ভাষায় পর্যবেক্ষণটা কি? মনোবিজ্ঞানের ভাষায় পর্যবেক্ষণ করা মানেই কি? যে সেই ব্যক্তি সম্পর্কে তার মনের কথাগুলোকে জেনে নেওয়া, তার আচরণকে লক্ষ্য করে তার মনের ভাব জেনে নেওয়া, সেটাই হচ্ছে পর্যবেক্ষণ। তো সেক্ষেত্রে সাধারণ ব্যক্তি কিন্তু সেই পর্যবেক্ষণের মাধ্যমে মনের ভাব জানতে পারবে না, তার জন্য দক্ষ ব্যক্তির প্রয়োজন। আর কি? পর্যবেক্ষণকারীর প্রভাব। দেখো, সে দক্ষ পর্যবেক্ষক হোক বা অদক্ষ পর্যবেক্ষক, যাই হোক,
বা সাধারণ ব্যক্তি হোক, যেই পর্যবেক্ষণ করুক না কেন, সে পর্যবেক্ষণ করার পরে সে তো একটা শেষে, একবারে পর্যবেক্ষণের শেষে সে একটা তো নির্দেশ দেবে বা পরামর্শ দেবে। সেটা কিন্তু সে কোথা থেকে দেয়? তার স্মৃতি থেকে, তার মন থেকে। তাহলে সে যখন তার কাছ থেকে বিভিন্ন তথ্যগুলো পেল পর্যবেক্ষণের মাধ্যমে, সেই তথ্যগুলোকে বিশ্লেষণের মাধ্যমে যে কথাগুলো সে বলবে, সেখানে কিন্তু তার নিজস্ব প্রভাব থাকতেও পারে, ব্যক্তিগত প্রভাব থাকতেও পারে। মনে করো এডুকেশনের পরীক্ষা হচ্ছে, তো যে ছেলেটা ভালো স্টুডেন্ট, সে হয়তো প্রতিদিন শিক্ষকের কাছে পড়া দেয়, তো সে হয়তো কোনো কারণে পরীক্ষায় কোনো একটা প্রশ্ন খুব ভালো লিখতে পারেনি, সেখানে কিন্তু সেই শিক্ষক কখনো কখনো মানে উপযুক্ত নাম্বারের থেকেও বেশি নাম্বার দিয়ে দেয়। তো বিষয়টা ঠিক সেই রকম, যে সেই যাকে পর্যবেক্ষণ করা হচ্ছে তার সঙ্গে যদি পর্যবেক্ষণকারীর কোনো একটা রিলেশন থাকে, গোপন রিলেশন, তো সেক্ষেত্রে কিন্তু যে তথ্যটা আমরা পাবো সেটা কিন্তু ভুল হতে পারে। তো এই জন্য বলা হচ্ছে যে পর্যবেক্ষণকারীর প্রভাব কিন্তু থাকতে পারে। আর কি না, আভ্যন্তরীণ বিষয় পর্যবেক্ষণ করা যায় না। আভ্যন্তরীণ বিষয় পর্যবেক্ষণ করা কিন্তু যায় না, কারণ শিক্ষার্থী হোক বা কোনো ব্যক্তি হোক, সে যখন কোনো কাজ করে সে মানসিক দিক থেকে ভেবে কাজ করে। আমরা তার বাইরের সমস্ত আচরণকে লক্ষ্য করছি, বাইরের কথাবার্তা লক্ষ্য করছি, বাইরের তার কার্যাবলী লক্ষ্য করছি, কিন্তু সে যেই কাজগুলো করছে তার মনে নিশ্চয়ই কোনো একটা প্রক্রিয়া চলছে, এই কারণে কাজগুলো করছে, চলছে। কোনো একজন ছেলে মিথ্যে কথা বললো কেন? তার নিশ্চয়ই মনের মধ্যে কোনো একটা বিষয় হয় ভয় আছে, না হলে সে কোনো কিছু ভেবে বলেছে, কিন্তু সে কি ভেবেছে, কোন দিক দিয়ে ভেবেছে, কেন ভেবেছে, ইত্যাদি যে বিষয়গুলো, অর্থাৎ তার যে আগ্রহ, মনোযোগ, তার যে প্রবৃত্তি, তার যে ইচ্ছা, এগুলো কি তার মানসিক একটা প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াগুলো সম্পর্কে কিন্তু সবসময় সঠিক তথ্য পাওয়া যায় না। এই জন্য বলা হচ্ছে যে আভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে সঠিক তথ্য সবসময় পাওয়া যায় না। তো এখানে লাস্ট পয়েন্ট ঠিক এটা করতে পারি যে সবসময় নির্ভরযোগ্য নয়, সবসময় নির্ভরযোগ্য নয়। অর্থাৎ কি পর্যবেক্ষণে ফলে আমরা যে তথ্যগুলো পাই সেটা যে সবসময় নির্ভরযোগ্য হবে বা সবসময় যথার্থ হবে সেটা কিন্তু নয়। তো সেটার কথাই এখানে বলা হচ্ছে। তাহলে এগুলো কি না পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা। তাহলে মোটামুটি আমরা এই অসুবিধাগুলো জানলেই হবে। তাহলে দেখো আমরা পর্যবেক্ষণ পদ্ধতির কি কি জানলাম? প্রথমত সংজ্ঞা, তারপর বৈশিষ্ট্য, তারপর সুবিধা, তারপর অসুবিধা, এবং সুবিধাটাকেই আমরা বললাম কি যে তার শিক্ষাগত গুরুত্ব এলে সেটাই আমরা লিখব। তো ব্যাস, এখানেই আমাদের এই পর্যবেক্ষণ পদ্ধতির আলোচনা শেষ। তো এখান থেকে আমার মনে হয় যে তোমরা এই পর্যবেক্ষণ পদ্ধতিটা বিষয়টা কি এবং সেটা কোন বিষয়টাকে বলতে চাইছি আশা করবো যে তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো, কোনো সমস্যা নেই। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এর পরবর্তী যে পদ্ধতি রয়েছে সেটা নিয়ে। তো সেই ভিডিওটা খুব শীঘ্রই আসবে। তো পরবর্তী ভিডিওটা আসা পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।